উচিত ছিল দিল্লি পুলিশের মেরে ডান্ডা পেটা করে সব ওখান থেকে গাড়িতে তোলা। তাও তো ভালো লাঠিচার্জ করেনি। যে অসভ্যতা কালকে করেছে, কালকে তো লাঠিচার্জ করে তোলা উচিত ছিল। এখনো বলছি মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত। কি করছে, কিসের জন্য প্রতিবাদ? মুখ্যমন্ত্রীকে কেন ভালো করে আরো চুরি করতে দেওয়া হয়? সব ওখানে স্ট্যান্ডবাজি করতে গেছে। লাঠিচার্জ করলে এই যা ঠান্ডা, বুঝতে পারতো ঠান্ডার মধ্যে লাঠির বাড়ি খেলে কিরকম লাগে। তার কারণ হচ্ছে স্লথ গতির জন্য আজকে এই সমস্ত চোরগুলো সব বাইরে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় ডায়লগ দিচ্ছে। আজকে তো মুখ্যমন্ত্রী সমস্ত এভিডেন্স ট্যাম্পার করে বসে আছে। সমস্ত কিছু বিচার হবে জনতার আদালত 2026 সালে। আমরা সেদিকেই তাকিয়ে আছি। প্রস্তুত আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, ইডির তল্লাশি নিয়ে আমরা দেখলাম দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসের সামনে একেবারে তৃণমূল সাংসদরা প্রায় 40 মিনিট ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের তারপর পুলিশ এসে সরিয়ে নিয়ে যেভাবে গেল, সেটা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল সাংসদরা, এভাবে কেন পুলিশ তাদের তুলে সরিয়ে দিল? পশ্চিমবঙ্গে বাংলাদেশি যে হাই কমিশন যে আছে, দীপু চন্দ্র দাসের ঘটনার প্রতিবাদে হিন্দু ছেলেমেয়েরা হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে ওরা একটা বিক্ষোভ সমাবেশ করেছিল। ওরা এখানে বিক্ষোভ করেছিল বাংলাদেশের হিন্দুদের উপরে ঘটে যাওয়া নির্যাতনের বিরুদ্ধে। তাদের সাথে কি আচরণটা করা হয়েছিল মনে আছে? পশ্চিমবঙ্গ পুলিশ কি আচরণটা করেছিল তাদেরকে? মেরে ধরে, মানে মাথা ফাটিয়ে, কারোর মুখ ফাটিয়ে, মানে বেধড়ক লাঠিচার্জ। এটা আমরা পশ্চিমবঙ্গে একমাত্র দেখেছি। অন্যান্য বহু রাজ্যে এই ধরনের প্রতিবাদ হয়েছে, কিন্তু পুলিশকে কোথাও এভাবে নির্বিচারে লাঠিচার্জ করতে দেখা যায়। দিল্লিতেও প্রতিবাদ হয়েছে, কিন্তু এইভাবে লাঠিচার্জ কোথাও করতে দেখা যায়, একমাত্র পশ্চিমবঙ্গে দেখা গেছে। এখন যারা পশ্চিমবঙ্গে নিরস্ত্র মানুষের শুধু মানে একটা আন্দোলনকে করার, একটা ইস্যু ভিত্তিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে যারা এই ধরনের লাঠিচার্জ করে, সেই সরকার বা সেই সরকারি দলের লোকেদের কোনো নৈতিক অধিকার আছে এই বিষয় নিয়ে কথা বলার? তাও তো ভালো লাঠিচার্জ করেনি। যে অসভ্যতা কালকে করেছে, কালকে তো লাঠিচার্জ করে তোলা উচিত ছিল। ওখানে দিল্লিতে গিয়ে ওরা বীর সাজতে গেছে। কি করছে, কিসের জন্য প্রতিবাদ? মুখ্যমন্ত্রীকে কেন ভালো করে আরো চুরি করতে দেওয়া হয়নি? আরো কেন কাগজপত্র, আরো কেন ফাইলপত্র মুখ্যমন্ত্রী চুরি করতে পারলেন না? তো সেই জায়গা থেকে অসুবিধা। তো এইটা নিয়ে করতে গিয়ে কালকে দেখা যাচ্ছে সব ওখানে স্ট্যান্ডবাজি করতে গেছে। এখন দিল্লি পুলিশকে মানে কি বলবো আর, ধন্যবাদ জানাবো না ক্ষোভ প্রকাশ করব জানি না। তবে লাঠিচার্জ করলে এই যা ঠান্ডা, বুঝতে পারতো ঠান্ডার মধ্যে লাঠির বাড়ি খেলে কিরকম লাগে। পশ্চিমবঙ্গে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের উপরে যেভাবে তৃণমূল সরকারের পুলিশ বা তাদের প্রশাসন যেভাবে নির্বিচারে লাঠিচার্জ করে, মারধর করে, হেনস্থা করে শারীরিকভাবে, তার তো ছিটে ফোটাও কালকে হয়নি। যদি সেগুলো হতো তাহলে এরা কি করতো? অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে মানে সোশ্যাল মিডিয়ায় এই যে তুলে দেওয়ার যে ছবিগুলো একসঙ্গে দিয়ে তিনি পোস্ট করেছেন যে গণতন্ত্র শাস্তিপ্রাপ্ত অপরাধীদের পুরস্কার দেওয়া হচ্ছে। কোন বিষয়ে তিনি বলছেন? এই যে তুলে দেওয়াটা সত্যি তো অপরাধীদের তো শাস্তি এই রাজ্যে, মানে শাস্তি কোথায় হচ্ছে? অপরাধীদের যদি সত্যিই শাস্তি হতো, আমরা তো এক এক সময় বিরক্তি প্রকাশ করি তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে। তার কারণ হচ্ছে স্লথ গতির জন্য আজকে এই সমস্ত চোরগুলো সব বাইরে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় ডায়লগ দিচ্ছে। এই কথাগুলো হজম করতে হচ্ছে। অপরাধীরা তো সত্যি শাস্তি পাচ্ছে না দিনের পর দিন। আমরা বলবো এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন চুরি দুর্নীতির মামলায় যারা তদন্ত করছে, আমরা বলবো গতি বাড়ান, চোরদের ধরুন, জেলে ভরুন। অপরাধীরা দিনের পর দিন বাইরে থাকবে। এটা এটা যে কোনো এই মানে প্রশাসনিক ব্যবস্থার পক্ষে এই বিষয়ে ভালো জিনিস না। একেবারে দাদা, আমরা দেখেছি এই রাজ্যে বিভিন্ন সময় যখন টিচাররা আন্দোলন করেন তাদের যেভাবে মারা হয়, সেই সময় তো আমরা দেখি না কোনো রকম ভাবে তৃণমূল। সেটাই তো আমি বললাম, আমি তো সেটাই বললাম যে এই রাজ্যে যে কোনো মানে আন্দোলন, সেটা মানে অ্যাপ্রোপ্রিয়েট ইস্যু ভিত্তিক আন্দোলন, ধরুন টিচাররা করছে, বা ধরুন চাকরি প্রার্থী যারা চাকরির দাবি নিয়ে আন্দোলন করছে তারা করছে, বা ধরুন বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনার হিন্দু হত্যার প্রতিবাদে এখানে হিন্দু মানুষজন তারা করছে, যেমন তোমার আশা কর্মীরা করছে বিভিন্ন। তো পশ্চিমবঙ্গে তো আন্দোলন বা পশ্চিমবঙ্গে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানানো মানুষের সংখ্যা তো নেহাতি কম নয়। তাদের সাথে পুলিশ কি আচরণটা করে, আমি তো সেটাই বলছি যে তার ছিটে ফোটাও দিল্লিতে হয়নি। উচিত ছিল দিল্লি পুলিশের মেরে ডান্ডা পেটা করে সব ওখান থেকে গাড়িতে তোলা। বুঝতে পারতো দিল্লির শীতে পিঠে দুঘা ডান্ডা পড়লে তার ব্যথা কিরকম হয়। আমাদের যে সমস্ত হিন্দু ভাইদের মেরে
হিন্দু ভাই বোনেদের মেরে, সাধু সন্ন্যাসীদের মেরে মাথা ফাটিয়েছে, মুখ ফাটিয়েছে, ওই সেদিনকে বাংলাদেশ হাই কমিশনের এতে বুঝতে পারতো তাহলে কত ধানে কত চাল। তখন গণতন্ত্র নিয়ে পোস্ট করা যায় না। গণতন্ত্র নিয়ে পোস্ট করবে না তো, এরা তো তখন এদের আলটিমেটলি এদের তো সিলেক্টিভ প্রতিবাদ, এদের প্রতিবাদটা তো সিলেক্টিভ প্রতিবাদ। আজকে এদের এদের কি কারণে ওদের দিল্লিতে গেছে না, ওখানে প্রতীক জৈনের বাড়িতে কেন ইডি রেড করতে গেছে? একটা তদন্তকারী সংস্থা, তারা তদন্তের স্বার্থে যদি কাউরির কাছে যায়, তো তাদের জন্য তো কোর্টের রাস্তা খোলা আছে, তারা তো অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে কোর্টে বিষয়টা এজিটেট করতে পারতো। এই অসভ্যতাটার কি দরকার ছিল? আসলে অনেকে এই বিষয়টা বলছে যে মুখ্যমন্ত্রীকে কেন, আমিও বলেছিলাম গ্রেপ্তার করা উচিত, এবং এটা অবশ্যই এটা আবেগের প্রশ্ন, নিশ্চয়ই বলবো, এখনো বলছি মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত। কিন্তু মুখ্যমন্ত্রীর একটা কনস্টিটিউশনাল ইমিউনিটি আছে, একটা কনস্টিটিউশনাল প্রোটেকশন আছে, সেই অ্যাডভান্টেজটাই মুখ্যমন্ত্রী নিয়ে সেদিনকে গেছিলেন, এবং সেই কারণেই দেখবেন মুখ্যমন্ত্রী একা গেছেন, সাথে কাউকে নিয়ে যায়নি, নিজের সিকিউরিটি ছাড়া আর কাউকে নিয়ে যায়নি। কারণ মুখ্যমন্ত্রী জানেন তিনি কনস্টিটিউশনাল ইমিউনিটিটা এনজয় করেন, তাকে চট করে অ্যারেস্ট করতে পারবে না, এবং এই ইমিউনিটিটা অ্যাবসলিউট ইমিউনিটি। তো সেই অ্যাডভান্টেজটা মুখ্যমন্ত্রী নিলেন। আলটিমেটলি কি জন্য নিলেন? না চোরেদের আলাদা করার জন্য নিলেন, যাতে গোটা তদন্ত প্রক্রিয়াটা যাতে ব্যাহত হতে পারে। আজকে তো মুখ্যমন্ত্রী সমস্ত এভিডেন্স ট্যাম্পার করে বসে আছেন, সমস্ত কাগজপত্র ফাইলপত্র মুখ্যমন্ত্রী সরিয়ে দিলেন, ওখান থেকে সমস্ত এভিডেন্স ট্যাম্পার করে দিলেন। এটাই হচ্ছে সমস্যা, যে পশ্চিমবঙ্গে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন যারা যদি তদন্ত করতেও আসে, তাদেরকে কিভাবে বাধা পেতে হয় এটা মানুষ দেখবে। এখন দেখুন, এগুলো আইন, আদালত, তদন্তকারী সংস্থা, এগুলো একদিকে, মুখ্যমন্ত্রীর এই কার্যকলাপগুলোর সমস্ত কিছু বিচার হবে জনতার আদালতে 2026 সালে। আমরা সেদিকেই তাকিয়ে আছি। দাদা, মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ, তিনি একেবারে যখন প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় তিনি বলছেন, একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যে বিজেপি হলো বেগুনের বাচ্চা আর টিএমসি হলো বাঘের বাচ্চা। কি বলবো ইনার কথা, বেগুনের বাচ্চা, এ বাচ্চা, এগুলোর কোনো মাথা মুন্ডু আছে? আসলে পশ্চিমবঙ্গের রাজনীতির সম্পর্কে, পশ্চিমবঙ্গের মানে সংস্কৃতির সাথে, পশ্চিমবঙ্গের কথাবার্তা, আদব কায়দার সাথে এই মহিলার দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। নাহলে কেউ বলতে পারে অমুক ইজ দি সোর্স অফ মাই এনার্জি, পরে সেই কথাটাকে আবার ডিস্টর্ট করে এ করে বলা। তারপরে হচ্ছে গিয়ে, আমি কল্যাণবাবুর সাথে আমার হাজারো ডিফারেন্স থাকতে পারে, কিন্তু দলের একজন বর্ষিয়ান সাংসদকে মানে তিনি বলছেন সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড, এগুলো মানে পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে এই ধরনের কথাবার্তা, এই ধরনের আচার আচরণের বিন্দু বিসর্গ কোনো সম্পর্ক নেই। এখন এই কেন বেগুনের বাচ্চা বললেন বা কি, মানে মানুষ তো রেগে গেলেও কাউকে এই ধরনের কথাবার্তা বলে না। পশ্চিমবঙ্গের মানুষজনের গালিগালাজ সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই। বেগুনের বাচ্চা এটার মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। বেগুনের বাচ্চা, বাঘের বাচ্চা, অদ্ভুত ব্যাপার, মানে আমি কোনো মাথা মুন্ডু ঠাওর করতে পারলাম না এই বিষয়গুলো। ম্যাডাম মহুয়া মিত্র উত্তর দিয়ে কি ফালতু ছেদো কথার কি উত্তর দেবো বলুন? কোনো মাথা নেই, মুন্ডু নেই এই কথার। দাদা, সেই সঙ্গে তিনি আরো বলেন যে দিদি আমাদের বাঘিনী, আমরা তার সৈনিক। তা বাঘিনী হলে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে কেন? বাঘিনী হলে তো খাঁচায় থাকবে, চিড়িয়াখানায় থাকবে বাঘিনী। এই ধরনের কোনো কথা হলো এটা? বাঘিনী ঘুরে বেড়াচ্ছে, আমরা তো বলছি এই ধরনের কথা তো মানে দেখো আজকে রাজনীতিটা কোন জায়গায় গেছে, মানুষকে জন্তু জানোয়ারের সাথে তুলনা করা কি দরকার আছে? মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেত্রী, তাদের দলনেত্রী, তিনি যথেষ্ট মানে কি বলবো তোমাকে, তাদের দলের লোকেরা বলতে পারে তিনি একজন স্ট্রিট ফাইটার, তিনি একজন আন্দোলনের প্রতীক, এই ধরনের কথা। তো ঠিক আছে ভাই, বাঘিনী বলে তারা শান্তি পাচ্ছে পাক। বাঘিনী বললে যদি দলে নাম্বার বলে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজের তুলনা জন্তু জানোয়ারের সাথে করতে চান করবেন, তাতে তো আমাদের কিছু এসে যায় না। এই করে যদি তাদের সমৃদ্ধি হয়, তাদের দলে যদি নাম্বার বাড়ে বাড়ুক। এখন একটা জিনিস জেনে রাখুন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে বাঘিনীকে আর রাস্তায় ঘুরতে দেওয়া যাবে না, বাঘিনীকে 26 সালে খাঁচায় পুরতে হবে। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.